আজকের গল্প শুরু হতে যাচ্ছে সৌগত ঘোষের লেখা এবং মৌসুমী চ্যাটার্জি পরিচালিত আবার আসিব ফিরে। কণ্ঠে থাকছে সৃজা, সার্থক, কৌস্তব, তনুশ্রী, রমিতা এবং সৌরভ। গল্পের সূত্রধর আমি অর্থাৎ চিত্রা এবং গল্প পাঠে রয়েছেন মৌসুমী। কালিকাপুর গ্রামের পরিত্যক্ত ক্লাব ঘরের সামনে এসে চারপাশটা একবার ভালো করে তাকিয়ে দেখে নিল পলাশ। কিছুক্ষণ আগেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, অন্ধকার নামছে ধীরে ধীরে। এ কি অন্ধকার মায়েরি, কখন থেকে ফোন করছি, মালটা ফোনই তুলছে না। গজরাতে গজরাতে বিড়বিড় করে বলল পলাশ। সন্ধ্যার সময় এদিকটাতে খুব একটা কেউ আসে না, তাই পলাশ ওর জিগরি দোস্তদের সাথে মদের আসর বসায় এখানে। আজ গ্রামে চড়ক পূজা, তাই পলাশের বন্ধুরা এখনো কেউ এসে পৌঁছায়নি। হ্যালো বস। কি বে, ফোন তুলছিলি না কেন? আরে বলো না দাদা, আর একটু ফেঁসে গেছি। আমি বলছি খানা পিনার সব আয়োজন ওই ক্লাবে করা আছে, ঠিক আছে? ঠিক আছে, আয় তাহলে, দেখা হচ্ছে। এই বলে ফোনটা কেটে দিল সন্দীপ। ক্লাব ঘরের জানলার দিকে চোখ যেতেই একটু চমকে ওঠে পলাশ। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তাই হ্যারিকেন জেলে রাখতে হয়। সেই মৃদু আলো আধারিতে ঘরের ভিতরের দেওয়ালে ফুটে উঠেছে এক নারীর অবয়ব। সন্দীপ কি তাহলে মালের সাথে ফুলটুসি অফসারের ব্যবস্থা রেখেছে নাকি? নিশ্চয়ই কোনো গাঁয়ের মেয়েকেই ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে এসেছে। ঠোঁটটা একবার জিভ দিয়ে চেটে নেয় কালিকাপুরের মোড়লের বড় ছেলে। কিন্তু ক্লাব ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগে। ঘরের ভিতরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে পলাশ। মদের বোতলের পাশে রাখা চিকেন পকোড়াগুলো গোগ্রাসে গিলে চলেছে একটি মেয়ে। পরনে একটা ময়লা চুড়িদার, মুখটা ভালো করে দেখাও যাচ্ছে না। এরকমটা তো আশা করেনি পলাশ। পাগল ভিখারি ঠিকারি এসে জুটলো নাকি? কে বে তুই, এখানে কি করছিস? প্রশ্ন শুনি মেয়েটি উঠে দাঁড়ায়। ওর মুখের দিকে তাকাতেই পলাশির সারা শরীরে শিহরণ খেলে যায়। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে একটা প্রশ্ন। তুই তুই তো আর বেঁচে নেই? সেই মেয়েটি হেসে ওঠে এবার। মুখ থেতলে দেবো তোর। বিকৃতভাবে গলার আওয়াজ শোনা যায় হঠাৎ। তারপর ঘরের মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে কালিকাপুরের স্বঘোষিত ত্রাস। ঢাকের আওয়াজে চাপা পড়ে যায় প্রাণ ভিক্ষার চিৎকার। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। বীরভূমের মেঠো পথ দিয়ে অনিমেষ গাড়িটা চালাতে চালাতেই হেড়ে গলাতে গান গেয়ে উঠল। কিন্তু পৃথা মানে অনিমেষের বেটার হাফ কোনো কথা না বলে একেবারেই চুপচাপ করে বসে রইল। পৃথা, কিছু হয়েছে? তেমন কিছুই না তো। আচ্ছা, তোমারই মা বাড়ি যাচ্ছি, তুমি এত উদাসীনতা কিভাবে চলবে বলো তো? কালিকাপুর মানে তোমার মা বাড়ি গিয়ে, কিন্তু চড়ক পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পড়েছে। বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে গ্র্যাজুয়েশন করার পর সঙ্গীত শিল্পী হিসেবে বেশ সুখ্যাতি অর্জন করেছে পৃথা। ফলত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ডাকও পড়ে। অনিমেষের বন্ধু বান্ধবরা
মাঝে মাঝেই পৃথাকে সেলিব্রিটি বলে খ্যাপায়। অবশেষে পৃথা ও অনিমেষ পৌঁছে গেল কালিকাপুর। পৃথা যেন নতুন করে জায়গাটাকে চিনে নিতে চাইছিল। অলমোস্ট 7 ইয়ার্স। জায়গাটা অনেক বদলে গেছে জানো তো। পৃথা অনিমেষের দিকে মুখ ঘুরিয়ে প্রথম এই কথাটাই বলল। এর মধ্যেই অনিমেষ এই বিষয় নিয়ে রসিকতা করতেই পৃথার বিষয়টা কেমন জানি খুব একটা বিশেষ পছন্দ হলো না। তখনই পৃথা বলে উঠল, বাজে কথা রাখো অনি। মামাবাড়ি এলেই কেমন একটা আনকমফোর্টেবল ফিল করি আমি। কথাটা বলেই অজান্তেই পৃথার হাতটা চলে গেল ওর বাঁ গালে। একটা 2.5 ইঞ্চি কাটা দাগ আছে ওখানে। পৃথা অনিমেষকে বলেছিল স্কুটি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে দাগটা হয়েছিল। অনিমেষের মনে পড়ে যায় কলেজ ফ্রেশারের দিন পৃথাকে প্রপোজ করেছিল সে। বিস্মিত মুগ্ধ চোখে পৃথা তাকিয়েছিল। প্রথম দিকে সম্পর্কে আসার পর ওই কাটা দাগটার জন্যই কেমন যেন আড়ষ্ট হয়ে থাকতো পৃথা। ততদিনে অনিমেষের মন একেবারে জাহাজের মতো পৃথা নামক বরফ স্তূপে ধাক্কা খেয়ে প্রায় ডুবন্ত। এই প্রেম পরিণতি পেল বিয়েতে। বিয়ের পর এই প্রথম বেরোনো। এই দাঁড়াও দাঁড়াও, আমরা চলে এসেছি। পৃথার কথায় গাড়িটা দাঁড়ালো। বাঁদিকে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়ির পাঁচিলের প্রবেশের ফলকে লেখা তপতি ভিলা। বাড়িটাকে প্রথম দেখলে মনে হবে কত অযত্নে অবহেলার কারণে অভিমান করেছে। নানা জায়গাতে ফাটল। গেট থেকে বাড়ির দরজার দিকে নুড়ি পাথর বিছানো পথ, দুধারে আগাছায় ভর্তি, টুকিটাকি গাছগাছালিতে ভরা। পৃথার বড় মামা ঝাড়খণ্ডের বাসিন্দা, বিপত্নিক ছোট মামা এগ্রিকালচার অফিসার। ছোট মামাই ঘরের বাইরে এসে ওয়েলকাম জানালেন। পৃথা এগিয়ে গিয়ে তাকে প্রণাম করল। দেখেছো জামাই, ভাগ্নি এখন আমাকে ফর্ম্যালিটি শেখাচ্ছে। ছোটবেলায় আমার কাঁধে চড়ে মাথার চুল খামচে তুলে দিত। ছোট মামা ভদ্রলোকটি অমায়িক। কাতলা মাছের কালিয়া দিয়ে জমিয়ে লাঞ্চ সারার পরে বিকেল অবধি গল্পগুজব করেই কেটে যাচ্ছিল। তারপর পৃথার সাথেই অনিমেষ উপর নিচে ঘুরে ঘুরে দেখছিল বাড়িটায়। বাড়িটার 2 তলা মিলিয়ে 9টি ঘর। ছোট মামা নিচতলার একটি ঘরেই থাকেন। উপরতলার ঘরগুলি সাধারণত বন্ধই থাকে। পৃথা ও অনিমেষের জন্য দোতলার একটি ঘর খুলে দেওয়া হয়েছে, যেখানে শুধু বড় একটা পালঙ্ক এবং ড্রেসিং টেবিল ছাড়া আর সেরকম কিছু আসবাবপত্র নেই। এরই মধ্যে অনিমেষ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করল। অন্যান্য ঘর বা দোতলার ঘরের আয়না নেই, যদি বা থাকে সেটা কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে। মনের জিজ্ঞাসা ব্যক্ত করেই জিজ্ঞাসা করলো অনিমেষ, আচ্ছা পৃথা, একটা কথা বলো তো, এই আয়নাগুলো এরকম কাপড় দিয়ে ঢাকা কেন? মামার ঘরেও দেখলাম, এই ঘরেও তাই। সামথিং ইজ ফিশি। আসলে ছোট মামার মাথায় একটু ছিট আছে, বুঝলে? কখন যে কি করেন। পৃথা, কিছু লুকোচ্ছ কি? আমি তো ভাবলাম মিরার ডাইমেনশন, ভিন জগৎ, অর্থাৎ তেনাদের প্রবেশপথ। যত সব সিরিজ দেখবে আর উল্টো পাল্টা মাথায় ঢোকাবে। গেছে গেছে, মাথাটা একেবারে গেছে। গ্রামের সবুজ ধান ক্ষেত পাশ দিয়ে বয়ে চলেছে নদী। আমবাগানে ঘুরতে ঘুরতে অনিমেষ আর পৃথা পৌঁছে গেল শিব মন্দিরের সামনে। স্থানীয় জমিদারের প্রতিষ্ঠা করা 100 বছরের পুরনো বাড়ি দেখতে দেখতে অনিমেষের মাথায় পৃথার আয়না প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কথাটা কেমন জানি খচখচ করছিল।
এদিকে সেই মন্দিরের সামনেই প্রায় পাড়ার ছেলেরা মিলে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। ঘোরাফেরা শেষে যখন অনুষ্ঠান শুরু হলো তখন প্রায় রাত 10টা। অনিমেষ বুঝল পৃথাকে সুন্দর গানের জন্য এত সহজে স্টেজ থেকে নামতে দেওয়া হবে না, তাই চাবি নিয়ে একাই তপতি ভিলায় ফিরে এলো। রাতের তপতি ভিলা যেন আশ্চর্য রকম নিস্তব্ধ। বাড়ির সবাই যথারীতি অনুষ্ঠানেই গেছে, পাড়ার প্রত্যেকেও, কিন্তু চারপাশটা কেমন জানি নির্জন। গা ছমছমে হলুদ বাল্বের আলোয় কেমন অদ্ভুত মায়ার রচনা করেছে যেন। বাপ রে, এ তো যেন প্ল্যান চিট করে তিনাদের ডেকে আনবার পরিবেশ। একটা কাজ করা যেতে পারে, এই ফাঁকে একটা সন্দেহের নিরসন করা যেতে পারে। যে কথাটার বিষয় নিয়ে পৃথা এড়িয়ে গিয়েছিল সন্তর্পণে, সেই বিষয় নিয়েই অনিমেষ কিছু একটা নিরসন করতে চলেছিল সেই রাতে। ধূমপান শেষ করে ঘরে ঢুকল অনিমেষ। দেওয়ালের ঘড়িটা হার্টবিটের সঙ্গে যেন তাল মিলিয়ে টিক টিক করে আওয়াজ দিয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে। এগিয়ে গেল ঘরের আয়নার কাছে। একবারের জন্য অনিমেষের মাথায় এলো, এখনো বিভিন্ন দেশে বাড়ির প্রিয়জন মারা গেলে আয়না ঢেকে রাখতে হয়। পরক্ষণে আবার বাস্তবতায় উপনীত হয়ে কি একটা যেন ভাবছে, এই ভেবে আয়নার সামনে এগিয়ে গিয়ে আয়নার পর্দাটা একটানে খুলে দিল। কিছুক্ষণ নীরবতার পরেই ঘটল অঘটন। নিচে কার শেডে, যেখানে অনিমেষদের গাড়িটা রাখা আছে, সেখান থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। গেটের কাছে শুয়ে থাকা কুকুরটা কি যেন একটা দেখে ডেকে চলেছে। তারপর ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় চারিদিক দেখতে দেখতে গাছের ডালে কেমন যেন একটা সরীসৃপের মতো ছায়ামূর্তি ডাল বেয়ে ব্যালকনির কাছে এলো। তারপর ব্যালকনিতে লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। পুরো ঘটনায় অনিমেষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকার পর সম্বিত ফিরল। তারপর সাহস করে বাড়ির ভিতরে ঢুকেই পড়ল সে। এরপর ঘরের ভিতর উঁকি দিতেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে অনিমেষের শিরদাঁড়া বয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পরনের চুড়িদারের কিছু কিছু অংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে, সেখান থেকেই দগদগে ঘাগুলো এখনো যে ক্ষতবিক্ষত তা দৃশ্যমান। চুলে ঢাকা মুখটা দেখতে পাচ্ছে না অনিমেষ। কে তুমি? কাঁদছো কেন? সাহস করে মেয়েটার দিকে এগিয়ে গেল অনিমেষ। মেয়েটা প্রচণ্ড জোরে আয়নাতে আঘাত করতে করতে নিজেই চিৎকার করে বলেছিল, ডাইনি ডাইনি, তুই একটা ডাইনি, তোর মুখ কিছুতেই দেখবো না, না না না, দেখবো না, দেখবো না। ঝনঝন শব্দে আয়না ভেঙে গেল। মেয়েটির দু হাত বেয়ে বইতে লাগলো রক্তের স্রোত। ধীরে ধীরে ওর চিৎকার পরিণত হলো গোঙানিতে। এই দৃশ্য সহ্য করার মতো মানসিক শক্তি অনিমেষের ছিল না। অনিমেষ নিঃশব্দে এক পা করে পিছিয়ে আসছে ঘর থেকে বেরিয়ে আসবে বলে। দরজা খুলছে না কেন? আশেপাশে কেউই নেই। কে বাঁচাবে অনিমেষকে? সবাই অনুষ্ঠানে গেছে সাহায্যের জন্য।
চিৎকার করেও তেমন লাভ হবে না। এবার সেই বীভৎস মূর্তি ঘুরে দাঁড়ালো অনিমেষের দিকে। গোটা মুখের চামড়া ভয়ঙ্করভাবে পুড়ে গেছে, মুখ থেকে গলে পড়ছে মাংস, চোখ দুটো থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক রাশ ঘৃণা। একবার অনিমেষের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল যেন স্বয়ং মৃত্যুদূত। তুই তাহলে আয়নার কাপড় সরিয়েছিস? তোদের খুব মজা লাগে না রে যখন আমি কাঁদি? অনিমেষের চোখ চলে গেল মেয়েটার একটা হাতে রক্তমাখা কাঁচের টুকরোর দিকে। সেটা নিয়ে অনিমেষের দিকে ধীরে ধীরে এগোচ্ছে বিভীষিকার মতো। অনিমেষ কাঁপতে কাঁপতে বসে পড়ল একটা কোনায়। কোনো এক সম্মোহনী শক্তি গ্রাস করে ফেলেছে অনিমেষের স্বাভাবিক চেতনাকে। দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। চোখের ঠিক সামনে আয়নার টুকরোটা নাচতে লাগলো। সেই জীবন্ত মৃত্যু অনিমেষের গলাটা চেপে ধরে বলল, আমাকে জাগিয়েছিস তুই, সাথে জেগেছে আমার সীমাহীন যন্ত্রণাময় কষ্ট হলো। এবার দেখ তোর সাথে কি করি। হার কখনো আয়নার পর্দা সরানো তো দূর, সামনে যাওয়ার সাহস করবি না। অনিমেষ বুঝতে পারছে গালের চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে কাঁচের টুকরোগুলো। ভয়ে ধীরে ধীরে জ্ঞান হারাবার আগেই হঠাৎ সজোরে দরজা ধাক্কা দিয়ে পৃথা সেই ঘরে প্রবেশ করলো হাতে একটা অ্যাসিডের বোতল নিয়ে। পৃথা এমনভাবে সেই বিভীষিকাকে ভয় দেখাতেই ধীরে ধীরে অন্তর্ধান করলো সে ভয়ঙ্করী। পরদিন সকালে সম্পূর্ণ সত্য উদ্ঘাটন হলো। পৃথা সবটা বলল। পারিবারিক একটা অ্যালবাম থেকে ছবি বের করে একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, এই হলো সোমা মাসি, মামাদের দুঃসম্পর্কের বোন। একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিল। গ্রামের মোড়লের ছেলে পলাশ ওর ওপর কুনজর দিত, যথারীতি কুপ্রস্তাবও দিয়েছে। একদিন রাগের মাথায় মাসি চড় মেরে বসে পলাশকে। এর বেশ কিছুদিন পরে মাসির মুখে অ্যাসিড অ্যাটাক হয়। গোটা মুখটা বিভৎস হয়ে পুড়ে যায়। পলাশ অবশ্য বেঁচে যায় ক্ষমতার জোরে। এরপর মাসি আইসোপট্রফিবায় ভুগতে শুরু করে। প্রায় আধ পাগল হয়ে গিয়েছিল মাসি। আয়নায় নিজের মুখটা দেখে সহ্য করতে পারত না। একটা পাগলা গারুতে পাঠানোও হয়েছিল। ওখানেই মাসি সুইসাইড করে। বেশ কিছুদিন পরে পলাশ মর্মান্তিকভাবে মারা যায়। তারপর থেকে এ বাড়িতে মাসির অবয়ব প্রায় দেখা যায়, কিন্তু ওই একটি জিনিস, অ্যাসিডের বোতলকে মাসি মৃত্যুর পরেও ভয় পায়। এ কারণেই আয়না ঢেকে রাখে। এই বলে পৃথা থামল। দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো কষ্টগুলো। অনিমেষের কাছে সব প্রশ্নের উত্তর এখন জলের মতো পরিষ্কার। পরদিন সকালে বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়ল পৃথা ও অনিমেষ। গাড়িতে একটু চোখ লেগে এসেছিল অনিমেষের। হঠাৎ কেমন যেন দুর্গন্ধ এসে লাগলো নাকে। হঠাৎ চোখ খুলে পৃথাকে দেখে ঘুম উড়ে গেল ওর। পৃথার নখগুলো এত বড় লাগছে কেন? হঠাৎ গাড়ি থামিয়ে দিল পৃথা। ওর বাঁ গালে কাটা দাগ থেকে তাজা রক্ত বেরোচ্ছে। পৃথা দুহাতের নখ দিয়ে ক্ষতস্থানের চামড়া ছিঁড়ে ফেলছে। বিভৎস দৃশ্য। আতঙ্কে বমি করে ফেলেছে অনিমেষ। মুখের চামড়া উঠে অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ পরিচিত। কালকে রাতেই একে দেখেছে অনিমেষ।
চিনতে পারছিস? শেষ করলাম আমাদের আজকের গল্প সৌগত ঘোষের লেখা আবার আসিব ফিরে। পায়েল মহন্ত, ভাস্কর চ্যাটার্জি ও সমস্ত কলাকুশলীদের এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য কৌস্তব দেকে আন্তরিক ধন্যবাদ জানাই। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল তোমায় গল্প শোনাবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।